বাংলাদেশের বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এটা যদি ভালো করে কেউ একটু পর্যবেক্ষণ করে এবং তাদের এই কর্মকাণ্ডের সাথে আভ্যন্তরীণ বিভিন্ন ঘটনা এগুলার সাথে যদি অন্তত দক্ষিণ এশিয়া অঞ্চলে যে জিওপলিটিক্স আছে এগুলার সাথে মিল করে যদি বিষয়টা নিয়ে ভাবে তাহলে যে কেউই কিন্তু বুঝতে পারবে যে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আসলেই খুবই সংকটপূর্ণ হতে যাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এর একটা অন্যতম কারণ হবে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের দূরদর্শিতার অভাবের কারণে এবং একই সাথে তাদের সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্যে ঘটনা কিন্তু সেদিকেই ধাবিত হবে। কথাটা কেন আমি বলছি, সম্প্রতি একটা খবর আমি দেখলাম, তো খবরটা আমার দৃষ্টি আকর্ষণ করলো এবং আমরা সেই খবরটা আগে প্রথমে শুনি, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। ফেব্রুয়ারির ঢাকা শহরের আকাশ যখন গোধূলি রঙে রাঙা, প্রেসিডেন্সি ভবনের আলো ছড়িয়ে পড়ছে চারপাশে, ঢাকার অভিজাত কূটনৈতিক এলাকায় তখন নিঃশব্দ উত্তেজনা। তো কি কারণে সেই উত্তেজনা সেটা একটু শোনা যাক। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি একের পর এক প্রবেশ করছে। একই সময় ইসলামাবাদেও ব্যস্ততা বেড়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক চলছে। শীর্ষ সামরিক কর্মকর্তা কাদের? বাংলাদেশ এবং পাকিস্তান, তাদের মধ্যে বৈঠক চলছে। আচ্ছা, এই বৈঠকগুলো হয়তো সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের অংশ মনে হতে পারে, কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক কর্মকর্তা, উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, তাদের মধ্যে বৈঠক এবং আলাপ আলোচনা যদি হয়, তো এইটা আসলে কী উদ্দেশ্যে হচ্ছে, কেন হচ্ছে, এইটা বুঝতে গেলে ভারতীয় গণমাধ্যমের খবর পড়তে হবে। বিষয়টা আসলে এতটা প্রয়োজন না। যে কেউই এই অঞ্চলের ভূ রাজনৈতিক বিষয় জানে, একটু চিন্তাভাবনা করলে তারাই কিন্তু এটার মাঝে যায় এবং মাহাত্ম্য বুঝতে পারবে একেবারে খুব সহজে। তবে অবশ্যই নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখতে হবে, বায়াস হলে তাহলে কিন্তু বোঝা যাবে না। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এক নম্বর যে পয়েন্ট, সেটা হলো পাকিস্তান বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র কিনা। আমি ধরে নিলাম যে ধর্মীয়ভাবে পাকিস্তান এবং ভারত, ওই বাংলাদেশের মানুষ মুসলমান, অতএব তারা ভাই ভাই, এই হেতু তারা বন্ধু রাষ্ট্র, ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। অতএব সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, সরকারের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, কোনো সমস্যা নেই। অতএব এইটাকে খারাপ দৃষ্টি দিয়ে দেখার আসলেই কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না। নাম্বার 2, আসলেই বাংলাদেশ এবং ভারত ওই পাকিস্তান বন্ধুত্ব রাষ্ট্র হওয়া সম্ভব কিনা, এইখানে আসলে বাংলাদেশের মানুষ আমার মনে হয় যে নিরপেক্ষভাবে তারা চিন্তা করে এটা মনে হয় না, তারা সব কিছু ধর্মীয়ভাবে চিন্তা করে, যেটা এক নম্বর যে পয়েন্টটা আমি বললাম। কিন্তু পাকিস্তান কোনোভাবেই কিন্তু বিষয়টাকে ধর্মীয়ভাবে চিন্তা করে না, বরং পাকিস্তান বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণতার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগিয়ে তাদের যে স্বার্থ সেইটা তারা চরিতার্থ করার জন্যে এই গত স্বাধীনতার পরে গত প্রায় 54 বছর ধরে প্রতিনিয়ত চেষ্টা করে আসছে। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আসলে তারা কি চেষ্টা করে আসছে, একটাই জিনিস চেষ্টা করে আসছে, সেটা হলো এই যে 1971 সালে তারা যে পরাজিত হয়েছিল, সেই পরাজয়টা তারা মনে করে যে বাংলাদেশের মানুষের কাছে তারা পরাজিত হয় নাই, তারা পরাজিত হয়েছিল ভারতীয়দের কাছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কাছে। তারা কিন্তু এই ন্যারেটিভই দেয় এবং বর্তমানে বাংলাদেশের যে সমস্ত ওই যে 5 আগস্টের পরে যারা নতুন নেতা, তারাও কিন্তু একই কথা বলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও একই কথা বলে। এবং ঠিক সেই কারণে কিন্তু উনি 5 আগস্টের আগে যাবতীয় যে ইতিহাস এটা ইরেজ করে দিয়ে রিসেট বাটন পুশ করছিলেন। এখন কথা হচ্ছে যে আসলেই কি পাকিস্তানি বাহিনী কি ভারতের কাছে আত্মসমর্পণ করছিল নাকি কার কাছে আত্মসমর্পণ করছিল? সেখানে আত্মসমর্পণের যে দলিল আমরা দেখি, সেখানে ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করছিল, দলিলে কিন্তু সেটাই লেখা। এখানে পাকিস্তানি বাহিনী ওই জেনারেল নিয়াজি, সে কিন্তু ওই যে ভারতের সেনাবাহিনীর
যে এই অঞ্চলের যে হাইকমান্ড ছিল ওই যে জগজিৎ সিং অরোরা, তার কাছে যদিও ফিজিক্যালি তার সামনেই আত্মসমর্পণটা হয়েছিল, বাট যে দলিলে স্বাক্ষর করে আত্মসমর্পণ হয়েছিল সেটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বিষয়টা হলে তা না। এবং বাংলাদেশের কিছু সুবিধাবাদী এবং যারা নাকি মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে রাজনীতি করে, তারা কিন্তু ওভাবেই বলার চেষ্টা করে যে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছিল, বিষয়টা হলে তা না। দলিলে সুস্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর যৌথ কমান্ডের কাছে তারা আত্মসমর্পণ করলো। এটা হলো 3। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু পাকিস্তান মনে করে যে ভারত তাদেরকে ষড়যন্ত্র করে ওই যে পাকিস্তানকে দুই ভাগ করে দিছিল, অতএব স্বাভাবিকভাবে এই বাংলাদেশকে তারা আবারও কুক্ষিগত করার জন্য তারা কিন্তু সার্বক্ষণিক এই গত 54 বছর ধরে চেষ্টা করে আসছে। কিন্তু বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় ছিল তারা অধিকাংশ সময় তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, তাই না? তারা কিন্তু পাকিস্তানের ওই ফাঁদে কখনোই পা দেয় নাই। এবং যার ফলে হচ্ছে কি, পাকিস্তান বাঁকা পথ ধরে। সেটা কি, পাকিস্তান কিন্তু তখন এই যে জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামী যে দলগুলো আছে তাদেরকে কিন্তু ব্যাপক পৃষ্ঠপোষকতা দেয়। এবং এদের যে নেতারা সেই তৎকালীন 70 দশক থেকে শুরু করে, তখন তো সৌদি আরবের একটা অন্যতম এজেন্ডা ছিল সারা পৃথিবীতে তারা ইসলামকে ছড়িয়ে দিবে, সালাফি ইসলামকে ছড়িয়ে দিবে। তখন তারা হঠাৎ করে পেট্রোল থেকে আয় করা বিলিয়ন ডলারের একটা ভালো অংশ তারা পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু খরচ করতো মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণের জন্যে, হুজুরদের পিছনে, আলেম তৈরির পিছনে। এবং সেই হেতু বাংলাদেশেও তারা বহু টাকা খরচ করে শত না, হাজার না, লক্ষ মসজিদ, মাদ্রাসা তৈরি করে। এবং তখন থেকেই বাংলাদেশের যে ওয়াশ কালচার, এটা শিল্পের পর্যায়ে চলে যায়। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষকে আরও অধিকতর ইসলামের দিকে আকর্ষণ করতে হবে। এবং পাকিস্তানিরা খুব একেবারে 100% নিশ্চিত ছিল যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ধর্মোন্মাদ এবং ধর্মের ব্যাপারে তারা প্রচণ্ড আবেগী। এবং কিভাবে তারা বুঝছিল, 1947 সালেই তারা বুঝছিল যে সেখানে কিন্তু এই যে পূর্ব পাকিস্তান নামক দেশটা হওয়ার কথা ছিল না, আসলে তখন হলে এই বাংলাদেশি হওয়ার কথা ছিল। বাট শুধুমাত্র ইসলামের কারণে এরা ওই পশ্চিমের পাকিস্তানের সাথে যোগ দিছিল। তখনই পাকিস্তানটা বুঝে গেছিলো যে বাংলাদেশের পাবলিক আসলে কি, এদেরকে ধর্মের বটিকা সেবন করিয়ে এদেরকে দিয়ে যে সব কিছু করানো যায় এটা তারা বুঝে গেছিলো। সুতরাং তারা 71 সালের পরে ওই একই বটিকা এইবার সেবনের যাবতীয় ব্যবস্থাগুলো করে। এবং যার ফলাফলই কিন্তু এই গত 5 আগস্টের পরে আমরা একেবারে সদম্ভে আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, তাদের এই বটিকা সেবন করে বাংলাদেশের কিছু ক্ষমতাসীন রাজনৈতিক দলও মাঝে মাঝে এলোমেলো আচরণ করছে এবং তারাও কিন্তু পাকিস্তানের সাথে দর মহরম করেছে। সেক্ষেত্রে তারাও কিন্তু অনেকটা সহযোগিতা করছে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। এখন 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, এত কিছু তো আমরা জানলাম, জানার পরে ভারত এই পাকিস্তানকে ভাগ করে দিয়েছে, বাংলাদেশ হয়েছে, তো বাংলাদেশকে আবার তারা কুক্ষিগত করতে চায়, এটা তো আমরা জানলাম, তাই না? এখন সেই কুক্ষিগত করলে পাকিস্তান খুব ভালো করেই জানে যে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে মিলিয়ে যাবে, এটা কোনো দিন হবে না। অর্থাৎ বাংলাদেশ নিজেকে পূর্ব পাকিস্তান হিসেবে ডিক্লারেশন দেবে, তা কিন্তু হবে না। কিন্তু যেটা করা যাবে সেটা হচ্ছে অন্তত বাংলাদেশের পরিস্থিতিকে এলোমেলো করে দেওয়া যেতে পারে। কেন? সেইটা হলো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে ওই 1971 সালের পরবর্তীতে এই পাকিস্তান আস্তে 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 অগণতান্ত্রিক হতে হতে সেখানে সামরিক শাসন চলতে এবং ওই আমেরিকার ভাড়াটে সৈন্য হিসেবে নিজেরা খাটতে ওই যে আফগানিস্তানের ওই তালেবানদের বা এর আগে মুজাহিদিনদের পক্ষে তারা প্রশিক্ষণ এটা ওটা দিয়ে তারা আমেরিকা থেকে বিলিয়ন ডলার সাহায্য সহযোগিতা পেত। আর এই মুফতে টাকা পাওয়ার কারণে ওদের অর্থনৈতিক শক্তি বা বাণিজ্যিক শক্তি তো আস্তে আস্তে কমতে অবশেষে এসে এখন প্রায় দেউলিয়া একটা স্টেটে পরিণত হয়েছে, তাই না? কিন্তু এটা তো আজকে হঠাৎ করে এরকম হয় না, আরও অন্তত বহু বছর আগ থেকেই বোঝা যাচ্ছিল যে পাকিস্তানের উন্নতির পরিবর্তে আসলে অবনতি ঘটছে। আর যখনই তাদের অবনতি ঘটছে ঠিক তখনই বাংলাদেশে যে ঘটনাটা ঘটছিল, বাংলাদেশে স্বৈরাচারী সরকার থাক আর একনায়ক সরকার থাক,
বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক উন্নতি হচ্ছিল, তাই না? রাইজিং টাইগার হিসেবে আন্তর্জাতিক মাধ্যমগুলো কিন্তু প্রকাশ করা শুরু করছিল। আর যত বেশি এই ঘটনাটা ঘটছিল, পাকিস্তান কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। তখন তারা আধা জল খেয়ে লাগে কিভাবে এই বাংলাদেশকে তাদের কুক্ষিগত করে বাংলাদেশকে পুরো একেবারে ছেঁড়া ভেড়া করে দেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশকে ওই যে সেই হেনরি কিসিঞ্জারের সে বিখ্যাত উক্তি, ওই যে 1971 সালের পরে যে বাংলাদেশি যে বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি, এই বাংলাদেশ যত অর্থনৈতিক শক্তিতে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল এবং পাকিস্তান যত পিছনের দিকে যাচ্ছিল, ততই তারা ক্ষিপ্ত হচ্ছিল এবং ততই তারা বাংলাদেশে যে মৌলবাদী শক্তিগুলো আছে তাদের পিছনে, তাদের দেশের মানুষ খেয়ে না খেয়ে আছে, সেখানে দুর্ভিক্ষ মহামারী লেগে আছে, তাদের মানুষের চাকরি নাই, আয় উপার্জন নাই, তারা কিন্তু আধা জল খেয়ে সেখান থেকে তারা টাকা এই মৌলবাদীদের পিছনে বাংলাদেশে খরচ করে অ্যাট এনি কস্ট বাংলাদেশে। এখন বাংলাদেশের মানুষ তো আসলে গণতান্ত্রিক না, সুতরাং যে বা যারাই ক্ষমতায় যায় তারা তো আসলে অগণতান্ত্রিক হয়, স্বৈরশাসক হয়, একনায়ক হয়। শেখ হাসিনাও তাই হয়েছিল, এর আগে বিএনপিও তাই হয়েছিল, তাই না? এমন তো না যে এই বিএনপি খুবই গণতান্ত্রিক আর আওয়ামী লীগ খালি একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক, বিষয়টা তাহলে তা না। বাংলাদেশের মানুষ যেহেতু গণতান্ত্রিক না, বাংলাদেশের রাজনৈতিক দল যেহেতু গণতান্ত্রিক না, যে বা যারাই যাবে তারা কিন্তু একনায়কতান্ত্রিক হবে। এবং একই সাথে এই আওয়ামী লীগ সরকার যেহেতু ভারতের সাথে বেশ ভালো দরম মহরম করে, অর্থাৎ এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে পাকিস্তান কিন্তু তার নিজেদের দেশের মানুষকে না খাইয়ে টাকা পয়সা বাংলাদেশে ব্যাপকভাবে ইনভেস্ট করে এবং যারই ফলশ্রুতি কিন্তু বলা যেতে পারে যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, এবং এরপরে তাদের হাতে একেবারে মোক্ষম সুযোগ চলে আসে। আপনারা যদি খেয়াল করেন যে 5 আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিল্প কলকারখানা এবং নানা রকমের স্থাপনা আগুন জ্বালানো ভাঙচুর এগুলো হচ্ছিল না। আমরা বাংলাদেশে অতীতে আরও বহু আন্দোলন সংগ্রাম দেখেছি, কখনো কিন্তু এরকম বাংলাদেশের বড় বড় স্থাপনা যেমন মেট্রো রেল বা আরও বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প কলকারখানা এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি। এইবারের আমরা এই জিনিসগুলো দেখলাম, এবং নট অনলি দ্যাট, 5 আগস্টের পরে কিন্তু ওই ঘটনাগুলো, অর্থাৎ ওই আওয়ামী লীগ, মানে অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে শিল্প কলকারখানা দিয়েছিল এগুলো ওই যে গাজী টায়ার মায়ার কী আছে না, একেবারে ধ্বংস করে দেওয়া হলো না। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যেন মানে ব্যবসা বাণিজ্য এবং শিল্পের দিক দিয়ে ধ্বংস হয়ে যায়, এবং একই সাথে এই যে বিভিন্ন এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে নানা রকম আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া নিয়ে হাউকাউ ইত্যাদি হলো না। আপনারা বুঝছেন কেন? এটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতির যাবতীয় চাবিকাঠি যাতে ধ্বংস হয়ে যায় সেই কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে, এবং কারা করছে আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, তাই না? এখন এইটাকে চূড়ান্ত পেরেক দেওয়ার জন্য এখন কিন্তু এই যে এইমাত্র যে খবর আমরা শুনলাম যে বাংলাদেশের উচ্চ পর্যায়ের লোকজনদের সাথে সামরিক মিটিং হচ্ছে, তো উদ্দেশ্য কী? দেখেন, অলরেডি তারা তাদের লক্ষ্যে অন্তত আমার ধারণা 80% সফল হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে, ধসে পড়ছে। এখন এই জায়গায় নির্বাচিত কোনো সরকার যদি ক্ষমতায় আসেও, তাও আবার পূর্বের অবস্থায় ফিরতে আমি জানি না কবে পারবে, আর আদৌ পারবে কিনা সেটাও আমি নিশ্চিত না। কিন্তু কথা হচ্ছে এতেও কিন্তু পাকিস্তান সন্তুষ্ট না। এখন তারা কি করতে চায় জানেন? একেবারে ক্লিয়ার কাট দুইটা কাজ তারা এখন বাংলাদেশে করতে চায়। 1 নম্বর হলো বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, বুঝছেন? বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাতে চায়। আর যদি সেটা সম্ভব নাও হয় তাহলে এমন একটা ঘটনা ঘটাতে চায় যে ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ লাগিয়ে দিতে চায়, এবং এই দুটো ঘটনার যে কোনো একটা যদি ঘটানো যায় তাহলে বাংলাদেশ একেবারে চিরতরে কলাপস হয়ে যাবে। এছাড়া আপনারা একেবারে সুস্থভাবে চিন্তা করে দেখেন, বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের কিছু আছে? বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি বলেন, ব্যবসায়িক উন্নতি বলেন, বা যে কোনো ধরনের উন্নতি, যে কোনো একটা দেশ অন্য একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করে তো অর্থনৈতিক বাণিজ্যিক ইত্যাদি উন্নতির জন্য, তাই না? যাতে করে দুই দেশের জনগণ লাভবান হয়। তা পাকিস্তানের হাতে দোস্তালি করে খায় খাতির করে বাংলাদেশের এই ধরনের কোনো লাভ হওয়ার কোনো সুযোগ আছে? বা পাকিস্তানের এই ধরনের কোনো শক্তি আছে, সামর্থ্য আছে? কিচ্ছু নাই। বরং উল্টে পাকিস্তান 2 দিন পরে বাংলাদেশের কাছেই হয়তো সাহায্য চাইতে পারে। পাকিস্তানের অবস্থা কিন্তু এমনই। তো তাহলে পাকিস্তানের সাথে বেশি দরম মহরম বা সম্পর্ক উন্নতি করলে বাংলাদেশের আসলে ফায়দাটা কী, এবং এখানে পাকিস্তানের ফায়দাটা কী?
বাংলাদেশের কি ফায়দা সে বাংলাদেশের যারা নাকি এখন মিটিং সিটিং করে তারা ভালো জানে, বাট পাকিস্তানের ফায়দা হচ্ছে ওই ইসলামী সেন্টিমেন্ট ব্যবহার করে বাংলাদেশের মানুষকে আরও বেশি ভারত এবং হিন্দু বিদ্বেষী করে নানা রকম উস্কানির মাধ্যমে আপনার প্রথমত বাংলাদেশের মধ্যে ওই একটা কি গৃহযুদ্ধ লাগানো যায়, এবং যার লক্ষণ হচ্ছে এই যে এই অপারেশন ডেভিল কি হান্ট, এই প্রকল্প অপারেশন ডেভিল হান্ট মানে কি বাংলাদেশের যত আওয়ামী লীগের লোকজন আছে ধরে ধরে এমন করতে হবে, মানে দৌড়ের উপরে রাখতে হবে যাতে করে ওরা একটা পর্যায়ে ত্যক্ত বিরক্ত হয়ে হয়তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং তারপরে হয়তো একটা গৃহযুদ্ধ শুরু হবে। এই যে অপারেশন ডেভিল হান্ট এটা এমনি না, এটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত একটা ব্যাপার। অর্থাৎ এটার মাধ্যমে বস্তুত তারা প্রথমত বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর একটা প্ল্যান পায় তারা করছেন। তারা একটা অজুহাতের অপেক্ষায় ছিল এবং এই অজুহাত তৈরি করার অজুহাতগুলো কিন্তু তাদেরই পরামর্শে এই যে 32 নম্বর বাড়ি ভাঙচুর বা আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর কিন্তু সেগুলারই প্ল্যানের অংশ। আপনারা খেয়াল করে দেখেন শেখ হাসিনা সেদিন এমন কিছু বলে নেই, ওই যে ভারত থেকে, তাই না? আর সেখান থেকে সে কিছু বললে ভারত তো কিছু বলতেও পারে না, তো তার মানে প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশে ভাঙচুর করবে এটা কি কোনো যুক্তিতে আসে না? আজ বাদে কাল সেখানে আবারও বক্তব্য দিবে, তো তখন তারপরে কি এরা সরকারি বিভিন্ন অফিস আদালত ভাঙবে? বলেন, আসলে এটা কোনো যুক্তি না। আসলে ঘটনা হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করা যে আওয়ামী লীগের লোকজনকে একেবারে পুরা মানে কোণঠাসা করে তাদেরকে বিদ্রোহী করে তুলতে হবে, এবং তারপরে যখন তারা প্রচণ্ড রকমভাবে কোণঠাসা হয়ে যখন দেখবে যে তারা তো কোনোভাবেই বাঁচতে পারে না, তো তখন স্বাভাবিকভাবে মানুষ কী করে পাল্টা ফুসি ওঠে, তাই না? তখন মানুষ আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ডে যায়। তাহলে ঘটনাটা কি? প্রথমত তাহলে এভাবে একটা গৃহযুদ্ধ তৈরি করা, এবং খালি গৃহযুদ্ধ তৈরি করে থামবে তা না, এই সামরিক বাহিনীর লোকজনদের সাথে এত দহরম মহরমের উদ্দেশ্য কি? আর বাংলাদেশের সরকারেরও দেখি মাঝে মাঝে গরম গরম কথা বলে ভারতের সাথে, তাই না? তো এইগুলো করার পরে দেখা যাবে যে যে সীমান্ত নিয়ে অনেক ঘটনা টটনা দেখেন না, দেখবেন যে এখানে ধাম করে কোনো এক জায়গায় গুলিগুল্লা শুরু হয়ে গেছে, বুঝছেন? এবং গুলিগুল্লা শুরু হয়ে যাওয়ার মানে হচ্ছে কি, তখন ভারতকে ছেড়ে দিবে নাকি? এখন বাংলাদেশের পক্ষ থেকে বা কোনো কিছুতে হলে সেখানে গুলিগুল্লা শুরু হলে ভারত কি ছেড়ে দেবে নাকি? আমি জানি না, হয়তো ছেড়ে দিতেও পারে, হয়তো যুদ্ধ এড়ানোর জন্য তারা তো অনেক ধৈর্যশীল, তারা তো হুটহাট করে কোনো কিছু করবে না। কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার খালি উস্কানি হতেই থাকবে, এবং এটা যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে করা হবে তা কিন্তু না, এই যে পাকিস্তানের বুদ্ধিতে এগুলো কিন্তু করা হবে। কারণ অলরেডি আমরা দেখে ফেলছি যে বাংলাদেশের বিভিন্ন স্তরে এই পাকিস্তানি পন্থী লোকজনদের প্রভাব একেবারে কম না, সুতরাং তাদের উস্কানির কারণে হয়তো দেখা যাবে যে ভারতের সাথে যুদ্ধ লেগে যেতে পারে, বুঝছেন? আর যুদ্ধ লেগে গেলে বুঝতেই তো পারছেন ঘটনাটা কী হবে। ভারত তো আজকের থেকে ওই 25-30 বছর আগেকার ভারত না, ভারত এখন বিশ্বের অন্যতম একটা কি বলা যায় অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তি, তাই না? অনেকটা, মানে অন্তত সেদিক দিয়ে হিসাব করলে একেবারে মানে পুরো পরাশক্তি না, বাট অন্তত বেশ কাছে তো, এবং আগামী হয়তো 25-30 বছর পরে একটা পরাশক্তি হয়েও যাইতে পারে। তো সে কি বাংলাদেশের এই বাড়াবাড়ি এইগুলো কি টলারেট করবে? বলেন, করবে না। ফলাফল কি বুঝতে পারছেন? এই যে খবর যেটা আমি শুনলাম, এইটা শোনার পরে আমার কাছে ভাই এটাই মনে হয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে পুরো ধ্বংস করে দেওয়ার মিশনে নামছে। আমার নিরপেক্ষ বিশ্লেষণ ভাই এটাই বলে। আদারওয়াইজ আপনারা যদি একটু কমন সেন্সধারী হন, পাকিস্তান থেকে বাংলাদেশের নেয়ার মতো কিছুই নেই। পাকিস্তান বাংলাদেশকে কিছুই দিতে পারে না, পাকিস্তানের দেওয়ার মতো এমন কিছুই নাই যা বাংলাদেশের নাই, এবং বাংলাদেশ পাকিস্তান থেকে আনতে হবে। এখন বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা যদি জেনে শুনে বুঝে, তারা যদি সামগ্রিকভাবে চিন্তা করে, ঠিক আছে দেশে গৃহযুদ্ধ হলে হোক বা ভারতের সাথে যুদ্ধ বাঁধুক, কিছুই যায় না, আমরা এগুলো কেয়ার করি না, ইটস ওকে ফাইন, দেশের জনগণ যা চাইবে সেটাই হবে। কিন্তু ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি আমার দেশ এবং জাতিকে ভালোবাসি, যে কারণে এই কথাগুলো বললাম। আমি তো চাই না আমাদের ধ্বংস হয়ে যাক, আইদার গৃহযুদ্ধ অথবা ভারতের সাথে যুদ্ধ লেগে কোনোভাবেই বাংলাদেশের কোনো ক্ষতি হোক, ধ্বংস হোক, এটা তো আমি চাই না, যে কারণে বস্তুতে কথাগুলো বলা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।